আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেয়া মৃত্যুদণ্ডে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এনটিভিকে নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে প্রকাশিত রায়ের বিস্তারিত জানানো হবে। রায় প্রকাশের 30 দিনের মধ্যে মামলার আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ রায়ের কপি পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন। এ মামলায় গত 17 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে মাস্টার মাইন্ড শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায় ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নোট ভার্বাল বাংলাদেশ মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি এবং এত তাড়াতাড়ি উত্তর আশাও করেন না বলে মন্তব্য করেন তিনি। ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়। আর নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। থ্যাংক ইউ। লটারির মাধ্যমে 64 জেলায় পুলিশের সুপার পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই পদায়ন বিষয়ে বলেছেন, লটারির মাধ্যমে পদায়ন দেয়া হলেও মেধাবী কর্মকর্তারা বাদ পড়েননি এবং একইভাবে লটারির মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও নির্ধারণ করা হবে। নজরানা চৌধুরী রিপোর্ট। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বুধবার 64 জেলার পুলিশ সুপার পদে নতুন করে পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব কর্মকর্তাদের সবাইকে লটারির ভিত্তিতে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি, কারে করে দিব লটারি করে, যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত বৈঠক শেষে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আরও বলেন, লটারির মাধ্যমে পদায়ন করা হলেও কোনো মেধাবী কর্মকর্তা বাদ পড়েনি। সার কারখানায় সরবরাহ করা গ্যাসের দাম বাড়ানো হলেও গ্রাহক পর্যায়ে সারের দাম অন্ততপক্ষে বর্তমান সরকারের সময়ে বাড়ানো হবে না বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, এটার আমরা ব্যবস্থা করব। কোনো অবস্থায় আমাকে নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সা যেন বেশি নিতে না পারে। গ্যাসের দাম বাড়াইছে, গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে, আমরা অন্তত যতদিন আছে। দেশে পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, একটি কুচক্রী মহল কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করেছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পদোন্নতি পেয়ে 31 জন পুলিশ কর্মকর্তা উপ পুলিশ মহাপরিদর্শক হয়েছেন। আজ এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদের মধ্যে অ্যান্টি টেরোরিজম ইউনিটের মোহাম্মদ শাহরিয়ার, পুলিশ সদর দপ্তরে আশিক জাইদ, ডিএমপিতে কর্মরত আনিসুর রহমান পদোন্নতি পেয়েছেন। এদিকে বিচার বিভাগে পদোন্নতি পেয়ে জেলা জজ হলেন 250 জন বিচারক। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসে এসব বিচারককে পদোন্নতি দিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতি পাওয়া জজদের
দায়িত্বভার গ্রহণ করে আগামী 1 ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হচ্ছে। আগামী নির্বাচন দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে যে কোনো ভুল সিদ্ধান্তে জাতিকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। বিকেলে ঠাকুরগাঁওয়ে বন্ধুসভার এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংস্কারের মাধ্যমে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনা হবে। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের ইএসডিও প্রাঙ্গণে প্রথম আলোর এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ইতিহাস, অভ্যুত্থানের ইতিহাস, প্রতিরোধের ইতিহাস দাবি করে তিনি বলেন, দেশের মানুষের জন্য আগামীর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জাতি কোনো ভুল সিদ্ধান্ত নেবে না বলেও মনে করেন তিনি। এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচনে যদি আমরা কোনো ভুল সিদ্ধান্ত নেই, তাহলে জাতি এর জন্য অনেকটা আমি মনে করি যে তাকে পে করতে হবে। এর আগে দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি। এদিকে দুপুরে ঢাকায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 25 বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে অনেক বীমা প্রতিষ্ঠান গ্রাহকের পাওনা পরিশোধ করতে পারছে না। যে ইন্স্যুরেন্স কোম্পানি যে মন্ত্রণালয়ের অধীনে চলবে সেই মন্ত্রণালয়কে দায়িত্বশীল হতে হবে, সেই মন্ত্রীকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব এক জায়গায় থাকে না, দায়িত্ব সব লেভেলে থাকতে হবে। সেটাই হচ্ছে সম্মিলিত দায়িত্বের মাধ্যমে একটা দেশ গড়া সম্ভব। জনগণের সমর্থন পেলে বিএনপি ক্ষমতায় গিয়ে বীমা খাতের বড় ধরনের সংস্কার করবে বলেও জানান তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের লকারে পাওয়া 832 ভরি স্বর্ণ বৈধ কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানী দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, লকারটি শেখ হাসিনার নামে থাকলেও সেখানে শেখ রেহানা এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ শেখ পরিবারের অন্য সদস্যদেরও স্বর্ণ রাখা ছিল। শেখ হাসিনা নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদের বিবরণের সাথে এই স্বর্ণের হিসেবে মিলিয়ে দেখা হবে তা অবৈধ কিনা। গতকাল বিকেলে দুদকের আবেদনের প্রেক্ষিতে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভাঙা হয়। সেখান থেকে উদ্ধার হয় গহনা অলংকার সহ 832 ভরি স্বর্ণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি। তো সম্পদ বিবরণী তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। আবারও বিতর্কের মুখে বাংলাদেশের ক্রিকেট। এবার টি-20 অধিনায়ক লিটন দাসের অভিযোগে আঙ্গুল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলের দিকে। আয়ারল্যান্ডের বিপক্ষে কাল প্রথম টি-20-র আগে লিটন ক্ষোভ উগরে দিয়েছেন দলের শামীম পাটোয়ারিকে না পেয়ে। দল নির্বাচনে অধিনায়কের মত নেওয়া হয়নি বলে দাবি লিটনের। প্রধান নির্বাচকের পাল্টা যুক্তি, স্কোয়াড ঘোষণার আগে অধিনায়কের সঙ্গে আলাপ হয়েছিল নির্বাচকদের। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। ব্যাট হাতে লিটনের রুদ্ররূপ নতুন কিছু নয়। এবার গণমাধ্যমের সামনেই যেন সেই রূপে হাজির হলেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। শামীম পাটোয়ারির বাদ পড়া ও সেই প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন লিটন। সরাসরি জানিয়ে দিলেন, শামীমকে বাদ দেওয়া হয়েছে তার সঙ্গে আলোচনা না করেই। থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট
ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। দল নির্বাচনের আগে কোচ ও অধিনায়কের পরামর্শ নেওয়া প্রচলিত থাকলেও তার বিপরীতটাই হয়েছে বলে অভিযোগ লিটনের। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে, বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। এদিকে ঢাকা টেস্টের পর টি-20 সিরিজের দল নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক। লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। গত বছরের 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের প্রথম ফ্লাইট মালয়েশিয়ায় পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। তবে 60 জন কর্মীর মধ্যে একজনকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা। প্রথম ধাপে মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রাথমিকভাবে 60 জন কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বোয়াসেলের মাধ্যমে আসা এই কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। আমাদের প্রধান উপদেষ্টা সাহেব, তারপরে আমাদের আসিফ নজরুল স্যার, ইনাদের মাধ্যমে কাজটি আমরা জানতে পারি যে আমাদের নিয়ে যাওয়ার প্রসেসটি শুরু করতে যাচ্ছে বোয়েসেল। তো তারপর থেকে বোয়েসেলের যা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য। আমাদের স্যালারি হচ্ছে 1700 আরএমআর রিঙ্গিত। তো আমরা যদি ওভারটাইম বা ওটি করি তাহলে 1.5 গুণ, আর যদি আমরা অফডে যেমন রবিবারে অফডে যদি করে 2 গুণ। আর মালয়েশিয়া শ্রম অনুযায়ী যদি কোনো সরকারি ছুটির দিন থাকে ওই দিন যদি আমরা ডিউটি করি তাহলে আমাদের 3 গুণ। মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার ও লেবার কাউন্সিলর। দুদেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা আসতে পারায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। 24-এ যে প্রায় 8000-এর মতো শ্রমিক আটকা পড়েছিল, যারা আসতে পারেনি, তাদের মালয়েশিয়ায় পুনরায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার। সেটার একটা সফল পরিসমাপ্তি মনে হচ্ছে যে প্রথম ব্যাচ আজকে আসতে পেরেছে। আমরা আশা করি এই শ্রমিকরা তাদের উপযুক্ত চাকরি এখানে পাবে, যে চাকরির জন্য তারা এসেছে। কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ বারহাত ক্লাবের তত্ত্বাবধানে 4টি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে এসব কর্মীরা। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে যোগ হলো নতুন দল নোয়াখালী এক্সপ্রেস। দেশীয় ক্রিকেটারদের দিন বিবেচনায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের অনুরোধেই দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তবে নিলামের আগে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই দলের দায়িত্ব নেবে বিসিবি। মমিনুর রিপনের রিপোর্ট। ক্রিকেটারদের নিলামের মাত্র 4 দিন আগে বিপিএলে যোগ হলো নতুন দল। টুর্নামেন্টের ইতিহাসে যা বিরল ঘটনা। আর্থিক নিরাপত্তার শর্ত পূরণ করতে না পারায় গত 4 নভেম্বর যাদের বাদ দেওয়া হয়েছিল সেই দেশ ট্রাভেলই দায়িত্ব নিচ্ছে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের। স্থানীয় ক্রিকেটারদের স্বার্থ বিবেচনায় দল বাড়ানো হয়েছে বলে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিল। কোয়াবের সাথে নিজে বসেছিলাম, তখন কোয়াবের প্রেসিডেন্ট অ্যান্ড যারা ভাইস প্রেসিডেন্টরা এসে এদের একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে প্লেয়ার অ্যাটলিস্ট আরও 15-20টা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ। সো এইটার বেসিসেই আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং আমরা সবাই মিলে চিন্তা করছিলাম, কিন্তু আমাদের যে 10 কোটি টাকার যে রিকোয়ারমেন্টটা এটা ফুলফিল না করলে আমি তো কাউকে নিতে পারি না। তো অনেকেই হচ্ছে কি ব্যাংক গ্যারান্টির জন্য যখন অসুবিধা ছিল অনেকেই ক্যাশ টাকা জমা দিয়ে গেছে। সো আমরা এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ধরেই তাদের
আমরা ইনক্লুড করেছি। ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা নিয়ে 9-6 করলেও শেষ পর্যন্ত 4টি দল তাদের শর্ত পূরণ করেছে। নিলামের আগে কোনো দল ব্যাংক গ্যারান্টির অর্থ জমা দিতে না পারলে সেই দলগুলোর দায়িত্ব নেবে বিসিবি। তবুও ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তায় কোনো ছাড় দিতে রাজি নয় বোর্ড। এই বছর দুটো জিনিস আমরা স্টপ করতে চাই। একটা হচ্ছে যে প্লেয়ারদের পেমেন্টের যাতে কোনো ইস্যু না থাকে, কিন্তু যদি আমরা এটা না পাই এনি টাইম উই ক্যান এই প্লেয়ারদের দিয়ে আমাদের ম্যানেজমেন্ট দিয়ে আমরা ইনভেস্ট করব। সেকেন্ড অপশন আমরা তৈরি করে রেখেছি। ঢাকায় 17 নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। 19 নভেম্বর সিলেটে গড়াবে বিপিএল এর 12তম আসর। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।